আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েককে টেলিফোন করে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ওই দ্বীপরাষ্ট্রের ত্রাণ ও উদ্ধার কাজে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। ভারতকে এই প্রথম আন্তর্জাতিক গণতন্ত্র নির্বাচনী সহায়তা কেন্দ্র আইডিইএতে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানানো হয়েছে। অটল পেনশন যোজনা এপিওয়াইতে 8,34,00,000-এর বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী তামিল সঙ্গমমের চতুর্থ পর্যায়ের উৎসব আজ শুরু হচ্ছে। মহিলা হকি জুনিয়র বিশ্বকাপে গতকাল ভারত নামিবিয়াকে 13-0 গোলে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকের সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেছেন। শ্রীলঙ্কার সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ ও উদ্ধার কাজ চলতে থাকায় অপারেশন সাগরবন্ধু জারি থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় দ্বিতীয়বারের ফলে শ্রীলঙ্কায় প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের ভিশন মহাসাগর এবং দেশের ঘোষিত অবস্থান অনুসারে আগামী দিনগুলিতে শ্রীলঙ্কার ক্ষতিগ্রস্ত জনতার পুনর্বাসন এবং জনজীবন স্বাভাবিক এবং জীবিকা পুনরুদ্ধারের লক্ষ্যে দ্বীপরাষ্ট্রকে প্রয়োজনীয় সব রকমের সহায়তা প্রদান অব্যাহত রাখবে ভারত। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশানায়েককে দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন ও ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য ভারতের প্রশংসার পাশাপাশি গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। উল্লেখ করা যায় যে ঘূর্ণিঝড় দিত্তহা পরবর্তী ত্রাণ কার্যে অপারেশন সাগরবন্ধুর অংশ হিসাবে ভারত শ্রীলঙ্কার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কলম্বোতে দুটি ভারতীয় নৌজাহাজ থেকে 9.5 টন জরুরি খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে। এছাড়াও 31.5 টন ত্রাণ সামগ্রী, এর মধ্যে রয়েছে তাঁবু, ত্রিপল, কম্বল, স্বাস্থ্যবিধি কিট, প্রস্তুত খাদ্য, ওষুধ ও শল্যচিকিৎসা সরঞ্জাম। উদ্ধার পাঠাতে ভারতীয় বিমান বাহিনীর 3টি বিমান মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড় দিত্তহার কারণে শ্রীলঙ্কায় সৃষ্ট ভয়াবহ বন্যা, প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর জরুরি অনুসন্ধান ও উদ্ধার এবং মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ প্রদানের উদ্দেশ্যে গত মাসের 28 তারিখে ভারত অপারেশন সাগর বন্ধুর কাজ শুরু করে। ভারতকেই প্রথম আন্তর্জাতিক গণতন্ত্র নির্বাচনী সহায়তা কেন্দ্র আইডিএতে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামীকাল সুইডেনের স্টকহোমে ইন্টারন্যাশনাল আইডিএ এর সভাপতির দায়িত্বভার গ্রহণ করবেন। তার আগে মুখ্য নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, সমগ্র বিশ্ব জানে কিভাবে ভারতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হয়। ভারতের সমগ্র নাগরিক ও নির্বাচন কর্মীদের জন্য একে এক গৌরবের মুহূর্ত বলেও তিনি উল্লেখ করেন। भारत में स्वतंत्र, निष्पक्ष एवं पारदर्शी चुनावों के सफल संचालन को आज पूरा विश्व जानता भी है और मानता भी है, और इसीलिए विश्व के 37 जनतांत्रिक देशों के प्रतिष्ठित समूह ने अपने 30 वर्षों के इतिहास में पहली बार भारत को इंटरनेशनल इंस्टीट्यूट फॉर डेमोक्रेसी एंड इलेक्टोरल असिस्टेंस इंटरनेशनल आइडिया के अध्यक्ष के रूप में आमंत्रित किया है। यह भारत के सभी नागरिकों और सभी चुनाव कर्मियों के लिए अत्यंत गौरव का क्षण है। जय हिंद, जय भारत। উল্লেখ্য, 1995 সালে গঠিত হয় এই আন্তঃসরকারি সংগঠন আন্তর্জাতিক আইডিই এর বর্তমানে 37টি দেশের সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান রয়েছে পর্যবেক্ষক হিসাবে। আন্তর্জাতিক আইডিই এর প্রতিষ্ঠাতা সদস্য ভারত নির্বাচনী গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সামুদ্রিক জলসীমায় প্রতিবেশী দেশ হিসাবে ভারত থাইল্যান্ডকে বিশেষ গুরুত্ব দেয়। ভারতের সঙ্গে থাইল্যান্ডের সম্পর্ক দীর্ঘদিনের বলেও তিনি জানান। গতকাল নতুন দিল্লিতে থাইল্যান্ডের বিদেশমন্ত্রী শিয়াশক ফোয়াংকেকির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরুতেই ডক্টর জয়শঙ্কর বলেন, দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের জেরে একে অপরের বন্ধু দেশ। নভেম্বর মাসে পণ্য ও পরিষেবা কর জিএসটির আদায় গত বছরের একই মাসের তুলনায় 0.7% বৃদ্ধি পেয়ে 1.70 লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে। গত বছরের একই মাসে মোট জিএসটি রাজস্ব পাওয়া গিয়েছিল 1.69 লক্ষ কোটি টাকা। অটল পেনশন যোজনা এপিওয়াইতে
8,34,00,000 বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানান। মোট উপভোক্তাদের 48% মহিলা, যা মহিলাদের উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণকে প্রতিফলিত করে। অর্থমন্ত্রী সভায় আরও জানান, সরকার এবং পেনশন তহবিল নিয়ন্ত্রণ উন্নয়ন কর্তৃপক্ষ পিএফআরডিএ গৃহীত বিভিন্ন উদ্যোগ অটল পেনশন যোজনা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সংসদের শীতকালীন অধিবেশন শুধুমাত্র একটা নিয়ম নয়, ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে একটি ঐকান্তিক প্রচেষ্টাও। সংসদ ভবনের বাইরে গতকাল সাংবাদিকদের শ্রী মোদী বলেন, বর্তমানে ভারতের আর্থিক উন্নতি অসাধারণ উচ্চতায় পৌঁছেছে। ভারত প্রমাণ করেছে গণতন্ত্র দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী এই অধিবেশনকে পরাজয়ের ক্ষোভ উদ্গীরণের বা জয়ের জন্য ঔদ্ধত্য দেখানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার না করার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখেন। তিনি সংসদের যুব সদস্যদের সুযোগ করে দেওয়ার জন্য সাংসদদের অনুরোধ করেন। सदन में जो पहली बार चुन करके आए या जो छोटी आयु के हैं, वैसे सभी दलों के सभी सांसद बहुत परेशान हैं। उन्हें अपने सामर्थ्य का परिचय कराने का अवसर नहीं मिल रहा है, अपने क्षेत्र की समस्याओं की बात बताने का अवसर नहीं दिया जा रहा है। कोई भी दल हो, हमारी ये नई पीढ़ी के आ रहे नौजवान सांसद, उनको अवसर देना चाहिए। इस नई पीढ़ी के अनुभव सदन के माध्यम से राष्ट्र को भी लाभान्वित करेंगे और इसलिए मेरा आग्रह रहेगा कि हम इन चीजों को गंभीरता से लें। রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন গতকাল রাজ্যসভার সাংসদদের সংবিধানের প্রতিষ্ঠিত নিয়মগুলি মেনে সংসদে আচরণ করার আহ্বান জানিয়েছেন। রাজ্যসভার শীতকালীন অধিবেশনে প্রথম দিনেই গতকাল তিনি এই মন্তব্য করেন। সংসদের উচ্চকক্ষের প্রথম দিন সভাপতিত্ব করে তিনি বলেন, সাংসদদের দায়িত্ব হল মানুষদের প্রকৃত দাবি দেওয়া, তাদের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলি আলোচনায় তুলে আনা। দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভা চেয়ারম্যান হিসাবে দেশের জন্য কাজ করতে পেরে তিনি গর্বিত বলে উল্লেখ করেন। লোকসভায় গতকাল মণিপুর পণ্য পরিষেবা কর সংশোধনী বিল 2025 পাশ হয়েছে। 2017 সালে মণিপুর পণ্য পরিষেবা কর আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। কাশী তামিল সঙ্গমমের চতুর্থ পর্যায়ে আজ উত্তরপ্রদেশের বারাণসীতে শুরু হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এই উৎসবের লক্ষ্য দেশের উত্তর ও দক্ষিণের মধ্যে সম্পর্ক জোরদার করা। সন্ধ্যায় নমঘাটে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে কাশী তামিল সঙ্গমমের মূল ভাবনাই হল তামিল ভাষা ও সংস্কৃতির প্রচার। উদ্বোধনী অনুষ্ঠানে বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতি বিভিন্ন রূপ পরিবেশন করা হবে। নৌ দিবস উপলক্ষে ভারতের নৌবাহিনীর শক্তি প্রদর্শনের পূর্ণাঙ্গ মহড়া গতকাল তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল আইএনএস বিক্রান্ত। নৌ দিবস উপলক্ষে চূড়ান্ত প্রদর্শনী হবে আগামীকাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সরকার 2025 সালের জন্য প্রধানমন্ত্রী জনপ্রশাসন শ্রেষ্ঠত্ব পুরস্কারের পরিকল্পনা অনুমোদন করেছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রক জানিয়েছে, সমগ্র দেশের সরকারি কর্মচারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এই পুরস্কারের মূল লক্ষ্য। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রক জানিয়েছে, চলতি বছরের প্রধানমন্ত্রী সম্মানের জন্য 2035টি আবেদনও জমা পড়েছে। চিলির সান্তিয়াগোতে FIH মহিলা হকি জুনিয়র বিশ্বকাপে গতকাল ভারত নামিবিয়াকে 13-0 গোলে পরাজিত করে অভিযান শুরু করে। হিনা বানো এবং মনিকা সুয়াচ হ্যাট্রিক করেন, অন্যদিকে সাক্ষী রানা জোড়া গোল করেন। বিনিময়ে ধন, সোনাম, সাক্ষী শুক্লা, ইশিকা এবং মনীষা প্রত্যেকে একটি করে গোল করেন। এই জয়ের মাধ্যমে ভারত টেবিলের শীর্ষে উঠে এলো। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়ককে টেলিফোন করে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ওই দ্বীপরাষ্ট্রের ত্রাণ ও উদ্ধার কাজে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। ভারতকেই প্রথম আন্তর্জাতিক গণতন্ত্র নির্বাচনী সহায়তা কেন্দ্র IDEA-তে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানানো হয়েছে। অটল পেনশন যোজনায় 8,34,00,000 বেশি মানুষের নাম নথিভুক্ত হয়েছে। উত্তরপ্রদেশের বারাণসীতে তামিল কাশী সঙ্গমমের চতুর্থ পর্যায়ের উৎসব আজ শুরু হচ্ছে। মহিলা হকি জুনিয়র বিশ্বকাপে গতকাল ভারত নামিবিয়াকে 13-0 গোলে পরাজিত করেছে।
খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।